প্রিয় শিক্ষার্থী, এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী 16.2-এর সূত্র নিয়ে আলোচনা করব। এই অনুশীলনী 16.2-এ যে সূত্রগুলো তোমাদের দরকার সেই সূত্রগুলো নিয়েই আমি আলোচনা করব। দেখো তাহলে এক্সারসাইজ 16.2 প্রথমেই আমি লিখব আয়তক্ষেত্র, অর্থাৎ আয়তক্ষেত্র সম্পর্কে সূত্র লিখব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথমেই হলো ক্ষেত্রফলের সূত্র। আয়তক্ষেত্রটা হলো এইটা, বিপরীত বাহুগুলো সমান, এই বাহু সমান, এই বাহু সমান। এখন দেখো ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এরপরে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, যে সূত্রগুলো আমাদের দরকার হবে সবগুলো সূত্রই আমি লিখছি। কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল √/, দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এই তিনটেই হলো আমাদের আয়তক্ষেত্রের সূত্র। এখন আমি লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু বর্গক্ষেত্রে কিন্তু 4টে বাহুই সমান এবং কোণগুলো সমকোণ, এ বাহু সবগুলো বাহু একই সমান হবে, সেটাই হলো বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানেই হলো বাহুর উপরে স্কয়ার, বাহু স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 4a। এখানে এ দ্বারা আমরা বাহুর দৈর্ঘ্যকে প্রকাশ করছি, 4a। এখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো √2 আর হলো এ, এটা এখানে বাহুর দৈর্ঘ্য। এরপরে আমরা চলে যাব সামান্তরিক, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল হলো, যেহেতু সামান্তরিক হলো এরকম, বিপরীত বাহুগুলো সমান, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু সমান, কোণগুলো সমকোণ নয়। আর এইটা হলো উচ্চতা, h। এখন সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ এইটা হলো ভূমি আর হলো উচ্চতা। এখন দেখো সামান্তরিকের পরিসীমা কিন্তু ওই ত্রিভুজের পরিসীমার মতোই। সামান্তরিকের পরিসীমা সাধারণত কোনো আসে না, সূত্রর প্রয়োজন হয় না, অর্থাৎ 4টে বাহুর যোগফলই হলো সামান্তরিকের পরিসীমা। তবে সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমাদের লাগবে। সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য
কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে d1 এবং d2 হলো দুইটা কর্ণ, অর্থাৎ এই কর্ণ আর হলো এই কর্ণ, এই দুইটা কর্ণ, দুইটা কোণের যোগফল। এখন আমরা চলে যাব রম্বসে। রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল হলো হাফ গুণন d1 d2। রম্বস হলো চারটে বাহুই সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, কোণগুলো সমকোণ নয়, এইরকম হলো রম্বস। d1 d2 হলো এই দুটো কোণের যোগ, এইটা একটা আর এই একটা, এই দুইটা হলো কোণ, অর্থাৎ d1 এবং d2 দুইটা কর্ণ, দুইটা কোণের যোগফল। এখন রম্বসের পরিসীমা আর হলো বর্গক্ষেত্রের পরিসীমা একই, 4a। এখন রম্বসের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য হলো d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইকুয়াল 4a স্কোয়ার। এখানে 4a স্কোয়ার কেন হলো? এখানে এই যে বাহুগুলোর দৈর্ঘ্য যেহেতু একই সমান, এই জন্য 4a স্কোয়ার হলো। আর এখানে কর্ণের দৈর্ঘ্য d1 স্কোয়ার d2 স্কোয়ার 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে বাহু বিপরীত বাহুগুলো সমান, তাই এই বাহু দুটি আলাদা করে লেখা হয়েছে ab। আর এখানে যেহেতু চারটে বাহু একই সমান, এই জন্য 4a স্কোয়ার। এখন দেখো, তাহলে গেল আমার আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক এবং রম্বস। এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখব। দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল, যোগফল গুণন উচ্চতা বা দূরত্ব, যেটাই বলি একই কথা, দূরত্ব, উচ্চতা বা দূরত্ব। ট্রাপিজিয়ামটা হলো সাধারণত এরকম হয়, সমান্তরাল বাহু এইভাবে হয়, এইভাবে, এইটা এইরকম হলো ট্রাপিজিয়ামের সূত্র। এই বাহু আর এই বাহুটা হলো সমান্তরাল বাহু, আমরা এ বি সবসময় ধরি, আর এটা সি ধরি, এইটা ডি ধরি, বা যে কোনো একটা বাহু ধরতে পারি, বা না ধরলেও হবে। এইটা এবং এইটা সমান্তরাল বাহু। সমান্তরাল মানে সমান দূরত্ব বজায় রেখে চলে, দুইটা বাহু যে সমান হবে তা নয়, তবে সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকবে। এখন আমরা ট্রাপিজিয়ামের পরিসীমা হলো চারটে বাহুর যোগফল, পরিসীমা, পরিসীমা ইকুয়াল 4 বাহুর যোগফল। 4 বাহুর যোগফল। অনেক সময় এই ট্রাপিজিয়ামের পরিসীমা চায়, অর্থাৎ এই বাহু, এই বাহু, এ বাহু, এ বাহু, চারটা বাহুরই যোগফলই হলো ট্রাপিজিয়ামের পরিসীমা। এখন আমরা আরও দুটি সূত্র লিখব। দেখো, এখানে আমি লিখব যে সুষম বহুভুজের ক্ষেত্রফল, সুষম বহুভুজের ক্ষেত্রফল, বহুভুজের ক্ষেত্রফল
বহুভুজের ক্ষেত্রফল হলো n স্কয়ার ডিভাইডেড 4 cot 180 ডিভাইডেড n, অর্থাৎ আমরা যখন পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ বা সপ্তমভুজের একটা ক্ষেত্র আঁকাবো, বহুভুজ আঁকাবো, সেইটার ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এখন দেখো, আমরা এরপরে লিখব, যদি একটা বহুভুজে কৌণিক দূরত্ব উল্লেখ থাকে, সেইটার ক্ষেত্রফলের সূত্র আমরা লিখব। সুষম বহুভুজে কৌণিক দূরত্ব উল্লেখ থাকলে ক্ষেত্রফল হাফ ইন্টু এ সাইন থিটা, অর্থাৎ এই বহুভুজের বাহুগুলো কিন্তু সবসময় এক হবে। যেমন এইটাতে ছিল আমাদের সুষম বহুভুজে, মনে করো যেখানে একটা ষড়ভুজ আমরা এভাবে অঙ্কন করব, ষড়ভুজ, এইটি একটা ষড়ভুজ, এ একটা বাহু, 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 এ একটা বাহু। এটা কিন্তু এটার ক্ষেত্রে ষড়ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, অষ্টভুজ হতে পারে, বিভিন্ন ধরনের বহুভুজ হতে পারে। এখন এটার ক্ষেত্রেও একইভাবে, যদি আমার এভাবে একটা ষড়ভুজ হয়, এইভাবে যদি আমরা একটা ষড়ভুজ অঙ্কন করি এবং এইটা কিন্তু কেন্দ্র, এইভাবে আমরা, কিংবা যে কোনো একটা এইভাবে উল্লেখ থাকলো, এইভাবে এইগুলো যদি সমান সমান হয়, কৌণিক দূরত্বগুলো যদি সব সময় সমান হয়, তাহলে এই যে এইটা এ হবে, এটাও এ হবে। সেটা পঞ্চভুজ হতে পারে বা বিষম বহুভুজ সাধারণত লিখবে। প্রিয় শিক্ষার্থী, এইগুলোই ছিল আমাদের অনুশীলনী 16.2-এর সূত্র।